একাদশ পর্ব। নিমাই যখন দেখিল তাহার সমস্ত আশা আকাঙ্ক্ষা জল্পনা কল্পনা নিষ্ফল হইয়া গেল, তখন সে ভীষণ হইয়া উঠিল এবং স্পষ্ট শাসাইয়া দিতে বাধ্য হইল যে তাহাকে চাকরি ছাড়াইয়া আনার দরুন ক্ষতিপূরণ করিতে হইবে। তিনি বাড়ুজ্যে মশাইকে ইতিমধ্যে হাত করিয়াছিলেন। তিনি আসিয়া গোকুলকে নির্বোধ বলিয়া, অন্ধ বলিয়া তিরস্কার করিতে লাগিলেন এবং এমন একটা ভয়ানক ইঙ্গিত করিলেন যাহাতে বোঝা গেল নিমাই রায়কে অপমান করিলে সে বিনোদকে গিয়াও সাহায্য করিতে পারে। গোকুল কাতর কণ্ঠে কহিল, কি করব মাস্টারমশাই, মা যে তাকে বাড়িতে রাখতেই চান না। চক্রবর্তী মশাইকে হুকুম দিয়েছেন দোকানে পর্যন্ত যেন তিনি না ঢোকেন। মাস্টারমশাই প্রশ্ন করিলেন, কারবার বিষয় আশয় তোমার না তোমার মায়ের? গোকুল, তাছাড়া তোমার বিমাতা এখন তোমার শত্রুপক্ষে, সে সংবাদ রেখেছ তো? গোকুল ঘাড় নাড়িয়া সায় দিল। বাণুজ্য মশাই খুশি হইয়া বলিলেন, তবে পাগলামি করো না ভায়া, রায়মশাইকে বিষয় আশয় ব্যবসা বাণিজ্য সব বুঝিয়ে চুপটি করে বসে বসে শুধু মজা দেখো। আমার কথা ছেড়ে দাও, নইলে অমন পাকা লোক একটি এ তল্লাটে খুঁজলে পাবে না। গোকুল কহিল, সে তো জানি মাস্টারমশাই, কিন্তু মায়ের অমতে কোনো কাজ করতে বাবা যে নিষেধ করে গেছেন। বাণুজ্য মশাই বিদ্রুপ করিয়া হাসিয়া বলিলেন, নিষেধ? মা যে তোমার শত্রু হয়ে দাঁড়াবে সে কি তোমার বাবা জেনে গিয়েছিলেন? নিষেধ করলেই তো হলো না, নিষেধ শুনতে গিয়ে কি বিষয়টা খোয়াবে তা বলো। গোকুলের তরফে এ সকল প্রশ্নের জবাব ছিল না, তাই সে ঘাড় গুঁজিয়া নিঃশব্দে বসিয়া রহিল। রায়মশাই নেপথ্যে থাকিয়া সমস্তই শুনিতেছিলেন। এবার সদরে আসিয়া উপস্থিত হইলেন এবং এই দুইজন মহারথীর সমবেত জেরার মুখে গোকুল অকুলে ভাসিয়া গেল। তাহাকে অধোবদন এবং নিরুত্তর দেখিয়া উভয়ই প্রীত হইলেন এবং তাহার এই সুবুদ্ধির জন্য তাহাকে বারংবার প্রশংসা করিলেন। বাণুজ্য মশাই বাটি ফিরিতে উদ্যত হইলে সফল মনোরথ রায়মশাই আজ তাহার পদধূলি গ্রহণ করিয়া প্রণাম করিলেন এবং তিনি সস্নেহে গোকুলের পিঠ চাপড়াইয়া কহিলেন, আমি আশীর্বাদ করছি গোকুল, তুমি যেমন তোমার যথা সর্বস্ব আমাদের হাতে সঁপে দিলে, তোমার তেমনি গায়ে আঁচড়টি পর্যন্ত আমরা লাগতে দেব না। কি বলো রায়মশাই? রায়মশাই আনন্দে বিনয়ে গদগদ হইয়া কহিলেন, আপনার আশীর্বাদে সে দেশের 5 জন দেখতেই পাবে, কিন্তু শত্রুদের আর আমি এ বাড়িতে একটি দিনও থাকতে দেব না, তা আপনাকে জানিয়ে দিচ্ছি বাণুজ্য মশাই। তা তাঁরা আমার বাবাজির মাই হন আর ভাই হন, আর সেই বেটা চক্রবর্তীকে আমি তাড়িয়ে তবে জল গ্রহণ করব। কে আছিস রে ওখানে? বেটা বামুনকে ডেকে আন দোকান থেকে, বলিয়া রায়মশাই ইহারি মধ্যে 16 আনা ছাপাইয়া 17 আনার মতো একটা হুঙ্কার ছাড়িলেন। গোকুল সংকুচিত ও অত্যন্ত লজ্জিত হইয়া মৃদুস্বরে কহিলেন, না না, এখন তাকে ডাকবার আবশ্যক নেই। বাণুজ্য মশাই 2 হাত 2 দিকে প্রসারিত করিয়া বলিয়া উঠিলেন, না না গোকুল, এসব চক্ষু লজ্জার কাজ নয়, তাকে আমরা রাখতে পারবো না, কোনো মতেই না, তার বড় আস্পর্ধা, আমরা তাকে চাইনে তা বলে দিচ্ছি। প্রত্যুত্তরে গোকুল তেমনি বিনীত কণ্ঠে কহিল, কিন্তু মা তাকে চান, তিনি যাকে বাহাল করেছেন তাকে ছাড়িয়া দেওয়া সাধ্য কারণ নেই, বাবা আমাকে সে ক্ষমতা দিয়ে যাননি। বলিয়া গোকুল পুনরায় মুখ হেঁট করিল। তাহার এই একান্ত অপ্রত্যাশিত উত্তর, এই শান্ত অথচ দৃঢ় কণ্ঠস্বর শুনিয়া উভয়ই বিস্ময় হতবুদ্ধি হইয়া গেলেন। কিছুক্ষণ স্থির থাকিয়া বাণুজ্য মশাই কহিলেন, তাহলে সে থাকবে বলো? গোকুল কহিল, আজ্ঞে হ্যাঁ, চক্রবর্তী মশাইয়ের উপর আমার আর কোনো হাত নেই। বাণুজ্য মশাই ভয় বলিলেন, তাহলে রায়মশাইয়ের কীরকম হবে? গোকুল কহিল, উনি বাড়ি যান, মা কোনো মতেই ওকে এখানে রাখতে চান না, আর চাকরি ছাড়ায় ক্ষতি যা হয়েছে সে আমি মাকে জিজ্ঞাসা করে পাঠিয়ে দেব। বলিয়া কাহারও উত্তরের জন্য অপেক্ষা মাত্র না করিয়া প্রস্থান করিল।
সবাই মনে করিয়াছিল এত বড় অপমানের পর রায়মশাই আর তিলার্ধ অবস্থান করিবেন না। কিন্তু 8-10 দিন কাটিয়া গেল, এই মনে করার বিশেষ কোনো মূল্য দেখা গেল না। বোধ করিবা কন্যা জামাতার প্রতি অসাধারণ মমতাবশতই তিনি ছোট কথা কানে তুলিলেন না এবং সরেজমিনে উপস্থিত থাকিয়া অহর্নিশ তাহাদের হিত চেষ্টা করিতে লাগিলেন। কিন্তু এই হিতাকাঙ্ক্ষার প্রবল দাপটে একদিকে গোকুল নিজে যেমন পীড়িত ও সংক্ষুব্ধ হইয়া উঠিতে লাগিল, ওদিকে বাটির মধ্যে ভবানীও তেমনি প্রতি মুহূর্তেই অতিষ্ঠ হইয়া উঠিতে লাগিলেন। বধূ ও তাহার পিতার পরিত্যক্ত শব্দভেদী বাণ খাইতে শুইতে বসিতে তাহার দুই কানের মধ্যে দিয়া অবিশ্রাম বুকে বিঁধিতে লাগিল। সেদিন তিনি আর সহ্য করিতে না পারিয়া বধূ মাতাকে ডাকিয়া বলিলেন, বৌমা, গোকুল কি চায় না যে আমি বাড়িতে থাকি? বৌমা জবাব ইচ্ছা করিয়াই দিল না, মাথা হেঁট করিয়া নখের কোণ খুঁটিতে লাগিল। ভবানী কিছুক্ষণ স্থির থাকিয়া কহিলেন, বেশ, তাই যদি তার ইচ্ছে, সে নিজে এসে স্পষ্ট করে বলে না কেন? এমন করে তোমার ভাইকে দিয়ে, তোমার বাপকে দিয়ে আমাকে দিবারাত্রি অপমান করাচ্ছে কেন? অথচ গোকুল যে ইহার বাষ্পও না জানিতে পারে, এমনকি তাহাকে সম্পূর্ণ গোপন করিয়াই যে এই ক্ষুদ্রাশয়রা তাহাদের বিষদন্ত বাহির করিয়া দংশন করিয়া ফিরিতেছিল, এ কথা ভবানীর একবার মনেও হইল না। কিন্তু বধূ তো আর সে বধূ নাই। সে তৎক্ষণাৎ প্রত্যুত্তর করিল, অপমান কে কাকে করেছে সে কথা দেশ শুদ্ধ লোকে জানে। আমার নিজের জিনিস যদি আমি চোরের হাত থেকে বাঁচাবার জন্য আমার বাপ ভাইকে তুলে দিতে যাই, তাতে তোমার বুকে শুল বেঁধে কেন মা? আর একজনের জন্যে আর একজনের সর্বনাশ করাটাই কি ভালো? ভবানী আত্মসংবরণ করিয়া ধীরভাবে বলিলেন, আমি কার সর্বনাশ করেছি মা? বধূ কহিল, যাদের করেছ তারাই গাল দিচ্ছে, এতে তিনি বা কি করবেন, আর আমি বা করব কি? ইট মারলেই পাটকেলটি খেতে হয়, তাতে রাগ করলে তো চলে না মা, বলিয়া বধূ চলিয়া গেল। ভবানী স্তম্ভিত হইয়া কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া ধীরে ধীরে নিজের ঘরে গিয়া শুইয়া পড়িলেন। স্বামীর জীবদ্দশায় তাহার সেই গোকুল এবং সেই গোকুলের স্ত্রীর কথা মনে করিয়া অনেক দিন পর আজ আবার তাহার চোখ দিয়া জল পড়িতে লাগিল। আজ আর কোনো মতেই মন হইতে এ অনুশোচনা দূর করিতে পারিলেন না যে নির্বোধ তিনি শুধু নিজের পায়েই কুঠারাঘাত করেন নাই, ছেলের পায়েও করিয়াছেন। অমন করিয়া যাচিয়া সমস্ত ঐশ্বর্য গোকুলকে লিখাইয়া না দিলে তো আজ এ দুর্দশা ঘটিত না। বিনোদ যত মন্দই হোক, কিছুতেই সে জননীকে এমন করিয়া অপমান ও নির্যাতন করিতে পারিত না। কিন্তু বিনোদ যে গোপনে উপার্জনের চেষ্টা করিতেছিল, তাহা কেহ জানিত না। সে আদালতে একটা চাকরি জোগাড় করিয়া লইয়া এবং শহরের এক প্রান্তে একটা ছোট বাড়ি ভাড়া করিয়া সন্ধ্যার পর আসিয়া সংবাদ দিল যে কাল সকালেই সে তাহার নতুন বাসায় যাইবে। ভবানী আগ্রহে উঠিয়া বসিয়া বলিলেন, বিনোদ, আমাকেও নিয়ে চল বাবা, এ অপমান আমি আর সইতে পারি নে। তুই যেমন করে রাখবি আমি তেমনই করে থাকব, কিন্তু এ বাড়ি থেকে আমাকে মুক্ত করে দে, বলিয়া তিনি কাঁদিতে লাগিলেন। তারপর একটি একটি করিয়া সমস্ত ইতিহাস শুনিয়া লইয়া বিনোদ বাহিরে যাইতেছিল। পথে গোকুলের সহিত দেখা হইল। সে দোকানের কাজকর্ম সারিয়া ঘরে আসিতেছিল। অন্যদিকে এ অবস্থায় বিনোদ দূর হইতে পাশ কাটাইয়া সরিয়া যাইত, আজ দাঁড়াইয়া রহিল। বিনোদ কাছে আসিয়া কহিল, কাল সকালেই মাকে নিয়ে আমি নতুন বাসায় যাব। গোকুল অবাক হইয়া কহিল, নতুন বাসায়? আমাকে না জিজ্ঞাসা করি বাসা করা হয়েছে নাকি? বিনোদ কহিল, হ্যাঁ। এমএ পড়া তাহলে ছাড়লে বলো? গোকুল জিজ্ঞাসা করিল। বিনোদ কহিল, হ্যাঁ। সংবাদটা গোকুলকে যে কিরূপ মর্মান্তিক আঘাত করিল, সন্ধ্যার অন্ধকারে বিনোদ তাহা দেখিতে পাইল না। ছোট ভাইয়ের এই এমএ পাশের স্বপ্ন সে শিশুকাল হইতে দেখিয়া আসিয়াছে। পরিচিতের মধ্যে যেখানে যে কেহ কোনো একটা পাশ করিয়াছে,
খবর পাইলেই গোকুল উপযাচক হইয়া সেখানে গিয়া হাজির হইত এবং আনন্দ প্রকাশ করিয়া শেষে পরীক্ষাটা শেষ হওয়ার জন্য নিজের অত্যন্ত দুশ্চিন্তা প্রকাশ করিত। ব্যাপারটা যাহারা জানিত তাহারা মুখ টিপিয়া হাসিত, যাহারা জানিত না তাহারা উদ্বেগের হেতু জিজ্ঞাসা করিলেই আমার ছোট ভাই বিনোদের অনার্স গ্র্যাজুয়েটের কথাটা উঠিয়া পড়িত। তখন কথায় কথায় অন্যমনস্ক হইয়া বিনোদের সোনার মেডেলটাও বাহির হইয়া পড়িত। কিন্তু কি করিয়া যে মকমলের বাক্সশুদ্ধ জিনিসটা গোকুলের পকেটে আসিয়া পড়িয়াছে তাহার কোনো হেতুই সে স্মরণ করিতে পারিত না। তাহার একান্ত অভিলাষ ছিল স্যাকরা ডাকাইয়া এই দুর্লভ বস্তুটি সে নিজের ঘড়ির চেনের সঙ্গে জুড়িয়া লয়, এবং এতদিনে তাহা সমাধা হইয়াও যাইত যদি না বিনোদ ভয় দেখাইত। এরূপ পাগলামি করিলে সে সমস্ত টান মারিয়া পুকুরের জলে ফেলিয়া দিবে। গোকুল উদ্গ্রীব হইয়া অপেক্ষা করিয়াছিল। এর মেডেলটা না জানি কিরূপ দেখিতে হইবে এবং এ বস্তু ঘরে আসিলে কোথায় কিভাবে তাহাকে রক্ষা করিতে হইবে। এহেন পাশের পড়া ছাড়িয়া দেওয়া হইল শুনিয়া গোকুলের বুকে তপ্ত শেল বিঁধিল। কিন্তু আজ সে প্রাণপণে আত্মসংবরণ করিয়া লইয়া কহিল, তা বেশ, কিন্তু মাকে নতুন বাসায় নিতে গিয়ে খাওয়াবে কি শুনি? বিনোদ কহিল, সে দেখা যাবে বলিয়া চলিয়া গেল। সে নিজেও মায়ের মতো অল্পভাষী। যে সকল কথা সে এইমাত্র শুনিয়া আসিয়াছিল তাহার কিছুই দাদার কাছে প্রকাশ করিল না। গোকুল বাড়ির ভিতরে পা দিতে না দিতেই হারুর মা সংবাদ দিল, মা একবার ডেকেছিলেন। গোকুল সোজা মায়ের ঘরে আসিয়া দেখিল তিনি এমন সন্ধ্যার সময়ও নির্জীবের মতো শয্যায় পড়িয়া আছেন। ভবানী উঠিয়া বসিয়া বলিলেন, গোকুল, কাল সকালেই আমি এ বাড়ি থেকে যাচ্ছি। সে এইমাত্র বিনোদের কাছে শুনিয়া মনে মনে জ্বলিয়া যাইতেছিল। তৎক্ষণাৎ জবাব দিল, তোমার পায়ে তো আমরা কেউ দড়ি দিয়ে রাখিনি মা, যেখানে খুশি যাও, আমাদের তাতে কি, গেলেই বাঁচি বলিয়া গোকুল মুখ ভার করিয়া চলিয়া গেল। পরদিন সকালবেলায় ভবানী যাত্রার উদ্যোগ করিতেছিলেন। হারুর মা কাছে বসিয়া সাহায্য করিতেছিল। গোকুল উঠানের উপর দাঁড়াইয়া চেঁচাইয়া কহিল, হারুর মা, আজ ওর যাওয়া হতে পারে না, বলে দে। হারুর মা আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, কেন বড়বাবু? গোকুল কহিল, আজ দশমী না, ছেলেপিলে নিয়ে ঘর করি, আজ গেলে গেরস্থের অকল্যাণ হয়। আজ আমি কিছুতেই বাড়ি থেকে যেতে দিতে পারবো না, বলে দে। ইচ্ছা হয় কাল যাবেন, আমি গাড়ি ফিরিয়ে দিয়েছি বলিয়া গোকুল প্রস্থান করিতেছিল। মনোরমা হাত নাড়িয়া তাহাকে আড়ালে ডাকিয়া লইয়া তর্জন করিয়া কহিল, যাচ্ছিলেন, আটকাতে গেলে কেন? এ কয়দিন স্ত্রীর সহিত গোকুলের বেশ বনিবনাও হইতেছিল। আজ সে অকস্মাৎ মুখ ভেঙাইয়া চেঁচাইয়া উঠিল, আটকালুম আমার খুশি? বাড়ির গিন্নি, অদিনে অক্ষণে বাড়ি থেকে গেলে ছেলেপুলেগুলো পটপট করে মরে যাবে না? বলিয়া তেমন দ্রুত বেগে বাহির হইয়া চলিয়া গেল। রকম দেখো বলিয়া মনোরমা ক্রুদ্ধ বিস্ময়ে অবাক হইয়া রহিল। ইতি বৈকুণ্ঠের উইল উপন্যাসের 11 পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।